আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন এতদিনে নিশ্চিত হওয়া গেল যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কোনো পদত্যাগ পত্রই পেশ করেননি, মানে লেখেননি উনি পদত্যাগ পত্র। তার কারণ হিসেবে এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যা মামলাটা লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার আগের খবরটা আপনাদের আমি দিয়েছিলাম, গতকালকে লিস্টিং হয়েছে। লিস্টিং হওয়ার পর এই খবরটা পেয়ে আমি হরিশ সালভেকে ফোন করেছিলাম যে প্লিডিং এ কি লেখা আছে। তিনি আমায় নিশ্চিত করেছেন যে প্লিডিং এ এটাই লেখা আছে যে তিনি বলেছেন তিনি পদত্যাগপত্র লেখার বা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো সময় পাননি, তাকে কোনো সময়ই দেওয়া হয় না। ফলে তার নামে যে সমস্ত উড়ো কথাগুলো উড়ে বেড়াচ্ছে যে তিনি পদত্যাগপত্র লিখে দিয়েছেন, সেটা হারিয়ে গেছে। তারপরে তিনি পদত্যাগপত্র 3 পাতার লিখেছেন না 2 পাতার লিখেছেন, সে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে তিনি ভ্যানিটি ব্যাগে পড়ে আবার পদত্যাগপত্র নিয়ে চলে গেছেন। যে মানুষটা পদত্যাগপত্র লেখেনি তার পদত্যাগপত্র নিয়ে এত হইচই। যদিও হইচইটা আমি প্রথম শুরু করেছিলাম যে আইসিজেতে তিনি যাচ্ছেন, গিয়ে তিনি দেখাবেন যে আমি পদত্যাগ করিনি, সুতরাং আমি বৈধ প্রধানমন্ত্রী। এখন সে যাই হোক, তারপর থেকে পদত্যাগপত্র নিয়ে খুব হইচই শুরু হলো। এখন যে লেটেস্ট খবরটা সেটা হচ্ছে যে তিনি কোনো পদত্যাগপত্র লেখেননি এবং তিনি সঙ্গে করেও আনেননি। সেটা যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যে প্লিডিং অ্যাপ্লিকেশন আছে, প্লিডিং কপি, সেই প্লিডিং কপিতে তিনি পরিষ্কার জানিয়েছেন, আমার হরিশ সালভে এইটা জানিয়েছেন। এবার যখন এবার লিস্টিং হয়েছে, যখন এবার এটা উঠবে কোর্টে, যখন মামলাটা উঠবে, সেই মামলাটা ওঠার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো একটা উকিল আসতে হবে, যাকে যে দেশের উকিল দাঁড় করান, তাকে যখন জিজ্ঞেস করা হবে আপনারা সরকার গঠন করলেন তাহলে পরে কিসের ভিত্তিতে করলেন। প্রধানমন্ত্রী তো বলছেন তিনি পদত্যাগ করেননি, তিনি পূর্ণ মেয়াদ পূর্ণ উনি করবেন। আমরা দেশে এমন অস্থির অবস্থা তৈরি করেছিলেন যে ওনাকে মানে কিছু সময়ের জন্য দেশের বাইরে চলে যেতে হয়েছিল। তার মানে উনি বৈধ প্রধানমন্ত্রী, তাহলে করে উত্তর দিতে পারবে না। এবার তখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা রায় লিখবেন, যিনি তিনি পূর্ণ সময়ের পর্যন্ত, তার মেয়াদ সম্পূর্ণ হওয়া পর্যন্ত তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই দেশ শাসন করবেন এবং তার আগে তার মধ্যবর্তী অবস্থায় তিনি চলে আসার পরে যে সমস্ত সরকার গঠন হয়েছে সব অবৈধ। তাদের করা চুক্তি, তাদের করা সমস্ত আদেশ, সেগুলো সব অবৈধ। এই যে লেখাটা, যে কপিটা হবে, রায়ের কপিটা, সেটা যাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এই 196টা দেশে তার একটা কভারিং লেটার করে চিঠি পাঠিয়ে দেবেন, কারণ সবাইকে জানাতে হবে না তিনি বৈধ প্রধানমন্ত্রী। তা আমি বলেছিলাম 2 মাস, কিন্তু এখন যে অবস্থা দেখছি 2 মাসও লাগবে না। তার কারণ হিসেবে গতকালকে একটা দুঃখজনক ঘটনা পেলাম। তোয়াফেল আহমেদ, তিনি বঙ্গবন্ধুর দীর্ঘকালের সঙ্গী এবং এই মানে স্বাধীনতার যুদ্ধে তিনি বরাবর বঙ্গবন্ধুর সঙ্গেই ছিলেন, তিনি দেহ রেখেছেন। তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু তারপর তার জানাজার পর গুলশানে, ঢাকার গুলশানে জানাজার পর যে কাণ্ডটি হলো,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জয় বাংলা স্লোগান দিচ্ছেন ধানমন্ডিতে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন তোফায়েল আহমেদের যে জানাজা, ঠিক সেই জানাজায় জয় বাংলার যে স্লোগান সেটি কিন্তু দিচ্ছেন। আমি যদি বলি বর্ষিয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের, তার জানাজায় কিন্তু ইতিমধ্যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন নেতৃবৃন্দ। এই যে দেখছেন না যে এই যে মিছিল, এগুলো কিন্তু বহরে আরো বাড়বে। এটা হচ্ছে ওই হাম গুটি বসন্তের মতো, ছোঁয়াচে রোগ। এই নাবছে আমি নাববো না কেন, ও নাবছে আমি নাববো না কেন, এই করতে করতে দেখবেন মিছিলের বহর বাড়বে। আর সারা ঢাকা জুড়ে যখন এই মিছিলটা হবে, তখন এই যে বললাম, না দেশের সরকার, না পুলিশ, না সেনাবাহিনী কেউ সামলাতে পারবে না। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমি বিশ্লেষণ করে আমি একটা কথা আমাদের রাজ্যের কথা বলেছিলাম যে আমাদের রাজ্যের যে শাসক দল ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। ঢাকি সহই কিন্তু বিসর্জন হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে এই তৃণমূল থাকবে না, কলা গাছ তৃণমূল হবে, তৃণমূল হবে, ওই বটগাছ তৃণমূল হবে, একটা তৃণমূলের সংগঠন ভাঙবে। তৃণমূল ভাঙন শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম ভাইপো জেলে যাবে, 15 দিনের মধ্যে অপেক্ষা করুন, আপনি জেলে যাবেন ভাইপো, তার পিছু পিছু পিসিমাও যাবেন, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, ভাইপোর বিরুদ্ধেও বিস্তর অভিযোগ। আমি যা বলি না, খুব ভেবেচিন্তে বলি, হয়তো তাৎক্ষণিকভাবে আপনারা অনুভব করতে পারেন, আরে বললো মানুষটা, হলো না তো, আপনারা ভাবলেন বাজে কথা। কিন্তু এটা স্মরণ করে রাখবেন, এই যে আজকে বললাম যে সব কটা পালাবে, লিখে রেখে দিন, সব কটা পালাবে। আর এই গুটি বসন্ত হামের মতো সারা জেলা উপজেলায় যখন ছড়িয়ে পড়বে এই এটা মানে সংক্রমণটা, তখন কারোর বাবার সাধ্য নেই তাকে আটকে রাখা। তাই আমার মনে হচ্ছে যে ওই রায়, শুনানি রায়, তারপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যাওয়া, 196টা দেশে চিঠি পাঠানো, অতদিন অপেক্ষা করতে হবে না দাদা। আমার মনে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ পথে নেমে পড়েছে খুব তাড়াতাড়ি। শেখ হাসিনা উনি যখন বলেছেন, দেখুন কে কোন নেতা কি বললো না বললো আমি আমল দিই না, আসল নেত্রী কি বলেছেন। নেত্রী বলেছেন আমি মাথা উঁচু করে আমি দেশে ফিরবো, যে কোনো কনসিকুয়েন্স ভোগার জন্য আমি প্রস্তুত। তার মধ্যে যদি ঘোষিত হয়ে যায় তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি পুরো কার্যকাল উনিও সামলাবেন, তাহলে পরে কার কি, মধ্যবর্তী নির্বাচন সে সমস্ত গোল্লায় গেল। এই আমেরিকার সঙ্গে চুক্তি, অমুককে জেল থেকে ছেড়ে দেওয়া, এদের সমস্ত মাফ করে দেওয়া, এই যত শয়তানগুলো আছে তাদেরকে সমস্ত মাফ করে দেওয়া, এগুলো বিল ফিলগুলো সব জলাঞ্জলি যাবে, আর প্রত্যেক কটা জেলে যাবে। ইউনূস ফিরবে কি ফিরবে না আমি জানি না। ইউনূস অত্যন্ত ধুরন্ধর, সে হয়তো বাইরে বসে জল মাপছে, সেও খবর রাখছে। সে ফ্রান্সে বসে আছে, নেদারল্যান্ডের হেগে কি হচ্ছে সে খবর রাখে না, সে ঠিক খবর রাখে। সেও জল মাপছে, জল মেপে হয়তো আসবে, এসে আবার পুট করে কেটে পড়বে। সে থাকবে না, কারণ থাকলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। যে আপনার নেত্রী যখন বলেছেন ফিরবেন, তিনি ফিরবেনই। এবং সেটা আমি 2 মাস অনেক বেশি হয়তো বলে ফেলেছি,
কিন্তু 2 মাসটাতেই আমি স্টিক করছি, এর মধ্যেই উনি ফিরে আসবেন। এবং সেদিনকে যে অবস্থা হবে আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি, আমি সেদিনকে কি অবস্থা হবে। এখনই যদি এই হয় তাহলে সেদিনকে কি হবে, যেদিনকে উনি ঘোষণা দেবেন যে আমি অমুক দিনকে ঢাকা এয়ারপোর্টে নামছি, সেদিন কি হবে। আর একটা কথা আমি বলেছিলাম যে আপনাদের বিমান এসে ওনাকে পৌঁছে দিয়ে গেছেন, আপনাদের সেনাবাহিনীর বিমানে কিন্তু ওনাকে নিয়ে যাবেন। এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এই অবস্থার মধ্যে কি করে উনি ফিরবেন, এত 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 সমস্ত মৌলবাদী রয়েছে, সব ব্যবস্থা করে দেওয়া আছে। আমাদের এখানে লোকে যখন জিজ্ঞেস করে আরে এ কিউ করনা হ্যায়, মুঝে থোড়া সোচনা পড়েগা, তো তখন বলা হয় तू चुपचाप काम करते जा, सोचने वाले दिल्ली में बैठे हैं। অর্থাৎ দিল্লিতে যারা বসে আছে না, তারা আপনার আমার থেকে অনেক বেশি চালাক, ধুরন্ধর, চালাক নয় ধুরন্ধর। একটা টিম কাজ করে, থিঙ্ক ট্যাঙ্ক, 400-500 লোকের একটা থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে, সমস্ত রিপোর্ট আসে। এবং জানবেন আমাদের এখানে যে সমস্ত রিপোর্ট, ইন্টেলিজেন্সের রিপোর্ট আমাদের কাছে যায়, আমাদের সাউথ ব্লকে যায়, সেই রিপোর্টের একটা কপি কিন্তু শেখ হাসিনার কাছেও যায়, বাংলাদেশ সংক্রান্ত, শুধু বাংলাদেশ সংক্রান্ত শেখ হাসিনার কাছেও যায়। ফলে বাংলাদেশের কোথায় কি হচ্ছে, কে কি করছে না করছে, সব রিপোর্ট যেমন ভারতবর্ষ জানে, তেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন। ফলে উনি যা বলেছেন ভেবে চিন্তেই বলেছেন, এবং উনি আসবেন যখন বলেছেন দেশে, তখন জানবেন উনি আসবেন। আজকের ভিডিও সংরক্ষণ করে রাখুন, যদি না ফলে তখন আমায় যা বলার আপনারা গালি দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। বাকি থাকে না ছাত্রলীগের এই নেতা কর্মীরা, তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে গ্রেফতার করবে, এর আর পরোয়া করতে পারছেন না। এই 2024-এর আগস্টের পর থেকে তাদের নেতাকর্মীদের সারা দেশে যে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে, কিংবা ছাত্রদের যখন ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন রাজপথ যে তাদের দখলে রাখতে হবে, সেটা বুঝেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের চেহারা দেখানো, পরিচয় জানিয়ে দেওয়ার বিষয়টা আর কিছুতেই পরোয়া করতে পারছেন না। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটা প্রত্যাশা এবং ধারণা ছিল যে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনগুলোর ওপর যে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা শিথিল হবে, উঠে যাবে, এবং তারপর রাজনৈতিক কার্যক্রমে স্বাভাবিকভাবে ফিরে আসার মাধ্যমে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মী সমর্থকেরা একটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবেন। এবং সেজন্যে মনে করে দেখেন যে 2025 সালে আওয়ামী লীগ, ছাত্রলীগ সারা বাংলাদেশে রাজপথে, দিনে দুপুরে, ঢাকা শহরের বাংলা মোটরে, ফার্ম গেটে, শ্যামলীতে, জনবহুল এলাকায় যেভাবে মিছিল করা শুরু করেছিল, এবং যেই জায়গা থেকে শঙ্কিত হয়ে আওয়ামী লীগ বিরোধী অনেক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পক্ষ লেখালেখি শুরু করেছিল যে আওয়ামী লীগ লাখো লোকের মিছিল ঘটিয়ে ফেলতে চায় ঢাকা শহরের বুকে, এবং এরকম একটা সময়েই লাখো লোকের সমাবেশ শাহবাগে ঘটিয়ে নাকি শেখ হাসিনাকে আওয়ামী লীগ শাহবাগে এনে হাজির করবে, এমন সব তত্ত্ব দিচ্ছিল আমার দেশ সহ নানা রকম পত্রপত্রিকা। সেই সময়টার পরে আওয়ামী লীগ কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকে একটু তাদের এই রাজপথের উপস্থিতি স্তীমিত করে আনতে শুরু করে। নির্বাচনী তফসিল ঘোষিত হয়, একটা নির্বাচন হয়ে গেলে স্বাভাবিক প্রক্রিয়াতেই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, আইনি নিষেধাজ্ঞা উঠে যাবে। এই সকল প্রত্যাশার মধ্যে আওয়ামী লীগ রাজপথে তার উপস্থিতি প্রদর্শনে একটা বিরতি দিয়েছিল বলা যেতে পারে। আবারও যখন পরিস্থিতিটা এমন যে
পরিষ্কার হয়ে গেছে যে শুধু যে তারেক রহমান সরকার আইন করে বরং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা বলবৎ রাখার ব্যবস্থা করেছেন তাই নয়, রীতিমতো মানে কোথায় কোন গোপন বৈঠকে মিলিত হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিংবা ছাত্রলীগের নেতা কর্মীরা কোথায় বসে পরিকল্পনা করছেন, মানে রীতিমতো অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের ধরা অব্যাহত আছে। ঝটিকা মিছিল হয়ে যাওয়ার পর ভিডিও দেখে দেখে খুঁজে খুঁজে বের করে করে গ্রেফতার করা হচ্ছে কাজেই। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের একেবারে বর্ষিয়ান শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে ছাত্রলীগ কিংবা যুবলীগ অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মী সমর্থক কাউকে এখন পর্যন্ত জামিন দেয়নি তারেক রহমান সরকার। তখন আওয়ামী লীগ রাজপথে তার উপস্থিতি আবারও জানান দিতে যে প্রস্তুত হয়ে উঠেছে তার সকল সংকেত পরিষ্কার হয়ে উঠছে। বিশেষভাবে তখন যখন শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট করে বলেছেন তিনি দেশে আসতে প্রস্তুত, সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছেন তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যেদিন শেখ হাসিনা ফিরবেন সেদিন ঢাকার রাজপথ প্রস্তুত রাখা হয়। ঢাকার রাজপথ, বাংলাদেশের রাজপথ, দল প্রস্তুত হয়ে উঠেছে। শেখ হাসিনা সে কথাও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে তার দল নেতা কর্মীরা সম্পূর্ণত প্রস্তুত শেখ হাসিনার দেশে ফেরার জন্য, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় যে কোনো কর্মসূচিতে অংশ নিতে। এমন অবস্থায় ছাত্রলীগ একই দিনে জুন মাসের প্রথম দিনে এমন সব মানে চমক জাগানো কর্মসূচি ঘটিয়ে ফেলেছে যে বুঝতে বাকি থাকে না যে ছাত্রলীগ একটা বড় প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এরকম একটা তরুণদের সংগঠন, যে সংগঠনটি রীতিমতো সবার আগে নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের আগেও একে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ করেন এই অভিযোগে সারা বাংলাদেশে শত শত ছাত্র ছাত্রী শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হয়েছে, আগে নেওয়া ডিগ্রি বাতিল করে ফেলা হয়েছে। এমনকি ছাত্রলীগ করেন যে তরুণ তার বাবা মা চাচাকে আক্রমণের শিকার হতে হচ্ছে, হত্যা করে ফেলা হচ্ছে বাড়িতে ঢুকে জায়নামাজে নামাজ পড়ার সময় মাকে, এসব খবর যখন বেরিয়ে আসছে। এমনকি ছাত্রলীগ করেন ভাই সেজন্য স্কুলে পড়া বোনটি পর্যন্ত নিরাপদে স্কুলে যেতে পারছে না, সে কারণে জায়গা বদল করতে হচ্ছে। এসব গল্প যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, যখন তরুণদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের এবং মববাজি করে শক্তি দেখানোর দল বাংলাদেশে গঠিত হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তখন যে এখনো হাজার হাজার লাখ লাখ শত শত তরুণ ছাত্রলীগের রাজনীতি করছেন, ছাত্রলীগের রাজনীতির মিছিলে এমন বিপদের সময় গ্রেফতার হবেন এটা জেনেও যোগ দিচ্ছেন এবং মাস্ক ছাড়া কোন সংগঠনের তারা কর্মী সেটা জানান দিয়ে রাজপথে নেমে চট্টগ্রাম শহরের বুকে একেবারে মিছিলে প্রকম্পিত করে তুলতে পারছেন, সেটা বিস্ময়কর বটে। ছাত্রলীগের এমন একটা মিছিল চট্টগ্রামের ব্যস্ততম জিইসি মোড় থেকে হয়েছে, যেই মিছিলটিকে রীতিমতো বড় মিছিল বলে লিখতে বাংলাদেশের সংবাদ মাধ্যম বিপুল বাধার মধ্যেও বাধ্য হচ্ছে। প্রথম আলো শতাধিক ব্যক্তি যোগ দিয়েছিলেন, শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এটা শিরোনাম করে ওই বিরাট মিছিলের ছবি দিয়েছে এবং বলেছে যে প্রত্যক্ষদর্শীরা বলেছেন মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল এমইএস কলেজ ছাত্রলীগ। মিছিলটি ২ নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানা গেছে এবং চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ওই ঝটিকা মিছিলের একাধিক ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন। সত্যি শুধুমাত্র ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মী যারা নিজেদেরকে ছাত্রলীগ পরিচয় দিয়ে একটা এত বড় মিছিল চট্টগ্রাম মহানগরীতে করে ফেলতে পারেন, সেই ব্যক্তি
ব্যক্তিরা মিলে একটা মিছিল করে ফেলেছেন, তাহলে পুরো চট্টগ্রামের ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেমে আসেন, তাহলে মিছিলটার আকার কি হবে সম্ভবত সেটা মনে করেই অনেক আওয়ামী বিরোধী শিবির থেকেই এই প্রশ্ন তোলা হচ্ছে যে এই শতাধিকের মিছিল যে চট্টগ্রাম শহরের বুকে ঘটে যেতে পারলো পুলিশের নাকের ডগায়, তাহলে লাখের মিছিল বের হতে আর বেশি বাকি কই। দেখেন, প্রথম আলো পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে কি করে এমন একটা মিছিল হতে পারত। তখন তারা বলেছেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি, তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। কিন্তু সংবাদ মাধ্যমের অন্য খবরে বোঝা যাচ্ছে, যেমন বাংলা নিউজ 24-এ বোঝা যাচ্ছে চট্টগ্রামেও আজ শুধু একটা মিছিল হয় নাই, চট্টগ্রামে পৃথক দুই স্থানে দুটো বিক্ষোভ মিছিল হয়েছে। একদিকে জিইসি মোড়ে, তো চট্টগ্রামের একদম ব্যস্ত জিইসি মোড় এলাকায় তো মিছিলটা হয়েছেই, ওমর গনি এমইএস কলেজ শাখার নেতৃবৃন্দ যে নেতাকর্মীরা যে মিছিলটা করেছেন। অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরি চৌমুহনী এলাকাতেও একটা মিছিল হয়েছে এবং ওই মিছিলের 1.5 মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন বাংলা নিউজ 24 বলছে যে ওমর গনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীদের মিছিল থেকে জয় বাংলা, শেখ হাসিনা আসবে সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং যেই মিছিলটাকে বড় মিছিল হিসেবে অভিহিত করছে বাংলা ট্রিবিউনও, সেই মিছিলটি সম্পর্কে বাংলা নিউজ 24 লিখছে যে ওই মিছিলের ভিডিও নাকি ভাইরাল হয়ে গেছে। তারা বলছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন নেতা কর্মীরা। আজকে সোমবার দিনে 1 জুন সকালবেলায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মৌন মানববন্ধন করেছে, রীতিমতো ডাকসুর ভবনের সামনে দাঁড়িয়ে 6 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনে ঈদের ছুটির মধ্যে ওই মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে 6 দফা দাবি উত্থাপন করেছে ছাত্রলীগ এবং সেখানে তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তারা তার ফাঁসির দাবি জানিয়েছেন। সংগঠনটির দাবি, প্রধান উপদেষ্টা হামেদ টিকার অর্থ আত্মসাৎ করেছেন, শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত এবং সংগঠনটির উত্থাপিত 6 দফার দাবির মধ্যে রয়েছে সারা দেশে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, গ্রেফতার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নতুন করে এই যে শোন অ্যারেস্ট দেখানো হয়, মানে ওই যে জামিন হয় আর তারপরে কারাগার থেকে বের হওয়ার সময় আবার নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, এটা বন্ধ করতে হবে। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে ওই মৌন মানববন্ধন থেকে ডাকসু ভবনের সামনে দাঁড়িয়ে নারী শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন, অনলাইনে নারী হয়রানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ, শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে এই মানববন্ধনে কারা অংশ নিয়েছেন। একদিকে যেমন যে ছবি তাদের প্রকাশ করা হয়েছে সে ছবিতে সেটা খুব পরিষ্কারভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশেষ করে এই যে ডাকসুর যে শিবির নেতারা, তারা নিশ্চিতভাবে চিনতে পারবেন, কারণ তারা তো 2024-এর আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতি করছিলেন, এই সাদিক কায়েম ফারহাদরা, কাজেই তারা যে চিনতে পারবেন সেদিক থেকে কোনো সন্দেহ তো নাই। কিন্তু আরো উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে ওই মৌন মানববন্ধনে কারা অংশ নিয়েছেন সেটা রীতিমতো সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। খবরে লেখা হচ্ছে, ওই ডাকসুর সামনে দাঁড়িয়ে মৌন মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইম, মানবাধিকার বিষয়ক সম্পাদক শিবলি সাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাজীব জামান, বিজয় 71 হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম, কবি জসিমউদ্দিন হল শাখার উপ দপ্তর সম্পাদক সাব্বির হোসাইন খোকা, স্যার এফ রহমান হল শাখার উপ সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন সহ নিষিদ্ধ সংগঠনটির আরো নেতাকর্মীরা। তার মানে বুঝতে বাকি থাকে না ছাত্রলীগের এই নেতাকর্মীরা
তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে গ্রেফতার করবে, এর আর পরোয়া করতে পারছেন না। এই 2024-এর আগস্টের পর থেকে তাদের নেতাকর্মীদের সারা দেশে যে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে, কিংবা ছাত্রদের যখন ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন রাজপথ যে তাদের দখলে রাখতে হবে সেটা বুঝেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের চেহারা দেখানো, পরিচয় জানিয়ে দেওয়ার বিষয়টা আর কিছুতেই পরোয়া করতে পারছেন না। শেখ হাসিনা সেটাকেই বোধহয় বলছেন যে আর দেরি করা চলে না, প্রস্তুত তিনি, প্রস্তুত তার নেতাকর্মীরা, এবং সেজন্যই বোধহয় তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে, জেলে যেতে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত বলে তার দলের নেতাকর্মীদের জানিয়ে দিয়েছেন।